ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। ক্লাস 9 বর্তমান সিলেবাস, পেজ নাম্বার 234, উপপাদ্য 27। ক্লাস 9-এ সমবিন্দু সংক্রান্ত 3টা উপপাদ্য আছে। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। অ্যাকচুয়াল ক্লাস 8 থেকে 9 অবধি প্রতিটা উপপাদ্যের কথাগুলো কাজে দেবে এমসিকিউ করার সময়। জ্যামিতির যে এমসিকিউ থাকে সেই এমসিকিউগুলো করার জন্য, চাকরি পরীক্ষাতেও কিছু জ্যামিতিক এমসিকিউ বর্তমানে দেয়, তো সেগুলো করার জন্য উপপাদ্যের কথাটি কাজে দেবে। উপপাদ্যের প্রমাণ সিস্টেমটা কাজে দেবে না, কথাটা কিন্তু চিরসত্য। আর ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুটাকে পরিকেন্দ্র বলা হয়, কারণ এটা দিয়ে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা যায়, এটাও মনে রাখতে হবে। তো আমরা শুরু করছি আজকে সমবিন্দু সংক্রান্ত ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। একটু বোঝার আছে, হালকা বুঝলেই হবে, ক্লাস 9-এর পরীক্ষায় কাজে দেবে। বাকি কম্পিটিশন পরীক্ষায় যেটা হবে সেইটা শুধু কথাটা মনে রাখতে হয়। উপপাদ্যের প্রমাণ কোনো কাজে দেয় না, আর এক্সট্রা উপপাদ্য তো করারই দরকার হয় না। এক্সট্রা উপপাদ্য বেশি করার কোনো প্রয়োজন হয় না, একটু ফিজিক্স পড়ে কাজে লাগে এই যা, উচ্চতর গণিতে এক্সট্রা উপপাদ্যের কোনো কিছু নাই। উপপাদ্যের কথাগুলিকে মাথায় চাপায় রাখতে হবে, কোঅর্ডিনেট জ্যামিতির অঙ্কগুলো ভালো হবে 11-12-এ। ঝাটঝাট, এখন তো 40 নম্বরের এমসিকিউ, ঝাটঝাট অঙ্ক হবে, ফুল স্পিডে কম্পিটিশন, গোটা বইটা একসাথে শেষ করে রিভাইজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। আচ্ছা, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বুঝি? এই যে 6-এ এঁকেছিলাম, মনে আছে একটা বাহু, সেই কম্পাস মুছাই এরকম কাটিয়েছিলাম, মনে আছে সবার? 6-এ এটা থাকে অঙ্কন প্রণালী, নিয়ে কাটিলাম, এবি রেখাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করিলাম। এইটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল বটে এই দুটা, আর সমদ্বিখণ্ডকও বটে, রেখাটাকে দুভাগে ভাগ করেছে। এইটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক, এই পিকিউটাকে। এই বাহুটাকে বলা হয় এবির লম্ব সমদ্বিখণ্ডক, এবি বাহুর ধারণা এসছে। তো এখন আমরা ত্রিভুজের এরকম 3টা বাহু থাকে, তো সেইগুলো লম্ব সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু। সমবিন্দুর সঙ্গে আমরাও 6-এ পড়েছি। কাকে সমবিন্দু বলে? 3টা সরলরেখা বা তার থেকেও বেশি সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, তখন তাকে কি বলে? সেই সরলরেখাগুলাকে কি বলে? সমবিন্দু সরলরেখা। সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা মাথায় আছে তো? সেইটা জানিয়ে গেলেই 6-এর একটু বেসিক জ্যামিতি জানলেই উপপাদ্যটা বোঝাটা কোনো বিচিত্র নয়। তো আমি ছবিটাই বড় করে করব। ধরি এবিসি একটি ত্রিভুজ, এটা স্বীকার করতে হবে। একটু স্বীকার প্রামাণ্যটা একটা অন্য ধরনের এই উপপাদ্যগুলার। অ্যাকচুয়াল স্বীকার প্রামাণ্য আমরা যেটা লিখি, স্বীকার, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ, 4টা তো পার্ট উপপাদ্যের। তো স্বীকার, প্রামাণ্য, অঙ্কন গোটাটাই স্বীকারের মধ্যে পড়েছে, এটা আমরা ধরি। আর প্রমাণ 2টা পার্ট অ্যাকচুয়াল উপপাদ্য, মাইনিলি বা গোটায়। তো এই উপপাদ্যটা একটু অন্য টাইপের, একটু কেয়ার দাও সবাই। এবিসি ত্রিভুজের এ বি সি এই 3টা বাহুর মধ্যবিন্দু ধরে নিতে হবে। এইটার মধ্যবিন্দু ধরলাম ডি, এইটার ই, আর এইটার এফ। পি কিউ আর নাম দেওয়ার দরকার নেই, সবাই যেমন নাম দেয় তেমনি, ডি, ই এবং এফ। এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসির ই আর এসির এফ। তাহলে এটা লিখতে হবে এই কথাটা স্বীকার, এইটাকে আমরা স্বীকার বলি। স্বীকার কথাটা নিজের মন থেকে একটা কথা, যেটা আমি ছবি আঁকলাম সেটাকে মানতে হবে। স্বীকার কাজ স্বীকার করি, ছবিটা স্বীকার করছি। বইয়ে একটা কথা দিয়ে দিয়েছে, সেই কথাটার নিরিখে আমি একটা ছবি এঁকেছি এবং সেই ছবিটাকে আমি মেনে নিচ্ছি যে এটা ত্রিভুজ। না মানলে ত্রিভুজ, যতই ত্রিভুজ আঁকো ত্রিভুজ ধরা হয় না। ঠিক আছে, এই ছবিটা সবাই পেন্সিল স্কেলে আঁকে, পেনেও আঁকা যায় যদি ভালো হাত থাকে, পেন্সিল স্কেলে সবাই করে, তুমিও করবে। স্বীকার, ধরি ত্রিভুজ এবিসি এর, মানে ত্রিভুজ এবিসি বলাই হয়ে গেল, এর এবি বিসি উপর একটা দাগ দিতে পারো, সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। ঠিক আছে, এবি বাহুর ডি যথাক্রমে মানে জানো সবাই, পরপর ক্রমানুসারে আসবে। এবির ডি, বিসির ই, এটা আমি কথা বললাম, এটাকে মুখস্থ করতে কোনো কি কথা বললাম, মুখস্থ করার কোনো কিছু নাই উপপাদ্যে। তাই ডি, ই এবং এফ। তাহলে 2টা লম্ব সমদ্বিখণ্ডক আমি একটা, দেখো পৃথিবীতে একই সমতলে 2টা সরলরেখা যদি সমান্তরাল না হয়, কোথাও না কোথাও ছেদ করবে কি? একই সমতল, আমার বোর্ডে একটা সমতল, এই সমতলে আমি যদি যে কোনো 2টা রেখা আঁকি, ছেদ করবে না একটা বিন্দুতে? যে কোনো 2টা সরলরেখা, 3 নম্বর সরলরেখা নাও ছেদ করতে পারে ওই পয়েন্টে। 2টা সরলরেখা ছেদ করাটা কোনো বিচিত্র না। আমার একই সমতলে যদি সমান্তরাল না হয়, তাহলে 2টা সরলরেখা একই সমতলে পৃথিবীর কোনো না কোনো জায়গায় তো ছেদ করবে। তাহলে 2টা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করাটা কোনো বিচিত্র নয়। হ্যাঁ, 3 নম্বর কোনো সরলরেখা ওই পয়েন্টেই যে আসবে, এইটা বিচিত্র। তাহলে এই পদ্যটা তো আমি যে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু,
এই যে ত্রয় সমবিন্দু, এই ত্রয়টা থেকে দ্বয় তো আমি স্বীকারই করে নেব, দুটা লম্ব সমদ্বিখণ্ডককে সমবিন্দু আমি স্বীকারই করে নেব, মানিয়ে নেব। কিন্তু কথাটা তো প্রমাণ হচ্ছে না, কথাতে বলেছে ত্রয় সমবিন্দু, তাহলে দ্বয় সমবিন্দু আমি স্বীকার করে নিচ্ছি। ব্যাপারটা বুঝতে হবে এখানে একটু। তাই ডি বিন্দু দিয়ে একটা লম্ব আঁকছি আর ই বিন্দু দিয়ে লম্ব আঁকা মানেই তো লম্ব সমদ্বিখণ্ডক হবে। এবি বাহুর উপর তো ডিটা মধ্যবিন্দু তো ছিল। কথাটা বোঝার চেষ্টা করো, আমি তো স্বীকার করে নিচ্ছি। তাহলে ডি বিন্দুতে যদি কোনো লম্ব আঁকি আর এই বিন্দুতে যদি বিসির উপর কোনো লম্ব আঁকি, তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করবে, ছেদ করবে কি? দুটো সরলরেখা তো একটা বিন্দুতে ছেদ করবে কি? সেই বিন্দুটাকে আমি যদি ও ধরে নিই মোটামুটি এখন আপাতত, তাই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় সমবিন্দু তো হয়ে গেল। কথাটা বোঝার চেষ্টা করো, দুটা লম্ব তো একটা জায়গায় মিট করে গেল। হ্যাঁ, আরেকটা বাহুর উপরও যদি লম্বটা এখানে এসে মিট করে যায় এই ও বিন্দুতে, তাইলে উপদ্রের প্রমাণ। কিন্তু ওইটি এখনো ওইটি মিট করিবে কিনা এটা তো আমি বলতে পারি না। বোঝা যাচ্ছে? একই সমতলে যদি অসমান্তরাল দুটা সরলরেখা ছেদ না কোথাও না কোথাও ছেদ করিবে কি? প্লেফেয়ারের স্বতঃসিদ্ধ বটে এটা, দেখবে 6-এর বইয়ে দেওয়া আছে প্লেফেয়ারের স্বতঃসিদ্ধ। দুটা অসমান্তরাল সরলরেখা একই সমতলে থাকলে কোথাও না কোথাও ছেদ করিবে। উল্টাও দিকে বলেছে যে দুটা সমান্তরাল সরলরেখা একই সমতলে থাকলে কখনোই ছেদ করিবে নেই। এটা প্লেফেয়ারের জ্যামিতিক গণিতজ্ঞ তার স্বতঃসিদ্ধ এটা। ঠিক আছে, তাহলে আমি এখন আরেকটা ধরে নিচ্ছি, ধরি তো করাই আছে। ডি ও ই বিন্দু দিয়ে এবি ও বিসির উপর অঙ্কিত লম্বদ্বয়, ত্রয় না, ও বিন্দুতে ছেদ করিল। করতেই পারে, ছেদ করিল। তার মানে এই দুটা লম্ব সমদ্বিখণ্ডক ছেদ করিয়ে গেছে ও বিন্দুতে। সমবিন্দু বলতে কি বোঝায়? যদি তিনটা সরলরেখা এসে ছেদ করে, তাহলে দুটা ছেদ করিয়ে গেছে ও বিন্দুতে। আর আমি এফও গায়ের জোরে যুক্ত করে দেখি, যা ধান মানাগা, লম্ব বলি নে, লম্বের সম্মান দিনে, লম্ব হলে নাও আসতে পারে এখানে, এটা তো প্রমাণ করতে হবে। দেখো এই তফাৎ দেখো, এইটা কি লম্ব বটে ডিওটা? হ্যাঁ, কার উপর? এবির উপর। কোথায় করেছি? শিকার ধরে নিয়েছি। ইও কি লম্ব বটে বিসির উপর? হ্যাঁ, কিন্তু এফও কি লম্ব বটে? না স্যার, এফও যুক্ত করা হয়েছে, এটাকে সম্মান দেওয়া হয় না, ও বিন্দুতে ছেদ করিল। আর আমি কি করেছি? এফ ও যুক্ত করা হলো, মানে সমবিন্দু করে দিয়েছি, যা হয়েছে হয়েছে। তাহলে কোথায় ডিস্টার্বটা কোথায় আছে? ডিস্টার্ব আছে এটা লম্ব বটে কিনা এসির উপর। এই দুটাকে তো তুমি লম্ব সম্মান দিয়ে দিয়েছো, বললাম নাই? ডি ওই বিন্দু দিয়ে এবি ও বিসি এর উপর, এটা উপর বটে। কথাটার উপর ধ্যান দাও, লেখাটার উপর লয়। লেখা বোঝা যাবে না, আমি টানি লিখি, স্পিডে লিখি। অঙ্কিত লম্বদ্বয় ও বিন্দুতে ছেদ করিল। তুমি এই ভাষাটা নাও দিতে পারো, নিজের ভাষায় দিতে পারো, জিসটা বুঝো। তারপরে তো ভাষা চেঞ্জ হতেই পারে, তোমার ভাষা আমার ভাষা, আমার এই শুক্রবারের ভাষাটা আমার রবিবারের ভাষার সাথে নাও মিলতে পারে। কোনো একটা জিনিসকে মুখস্থ করবো না, আমার তো অক্কেল আছে, অক্কেল, এটা বুদ্ধি দরকার নেই। অক্কেল থাকলে আমি নিজের ভাষায় সব কিছু লিখতে পারি। এফও যুক্ত করা হলো, বাস। এবারে প্রামাণ্য বলো, কি প্রমাণ করতে হবে পদ্ধতিতে? এটা আমি মুছবো কিন্তু একটু পরেই। ত্রিভুজ এবিসি এর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, আবার ঘুরে কথাটা লিখব। ত্রিভুজ এবিসি এর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। তাহলে বলো এই কথাটা প্রমাণ তো অর্ধেক তো স্বীকারই তো করে নিয়েছি। দুই তো সমবিন্দু ছিলই, 3 নম্বরটাও যুক্ত করে দিয়েছি। কোথায় পড়ে আসে উপদ্রের এখন? এটা প্রমাণিত লেখা যাবে, স্বীকারেই, প্রমাণ করার দরকারই নেই। একটি জায়গায় ডিস্টার্ব, বলো তো কি? এফও এসির উপর লম্ব হলেই উপদ্রের প্রমাণ হবে। তাহলে ওইটা লিখে দেবো। এখন এফও লম্ব এসি হলেই কি হবে? উপপাদ্যটি, একদম উপপাদ্যটি লিখব, উপপাদ্যটি প্রমাণ করা যাবে। বোঝা যাচ্ছে কিছু? এইটা লম্ব হয়ে গেলেই তো উপদ্রের প্রমাণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আর এই তক্ক তো শিকারই বটে, গোটা প্রামাণ্য এক ধরনের শিকারই হয়। প্রামাণ্য আলাদা কিছু পাঠ লয় উপদ্রে। সবাই নিশ্চয়ই বুঝে কিছু, আশা করি সবাই বুঝে কিছু। এটা বারবার রিপিট করতে হবে। এইটা বুঝে কিছু সবাই। এইবার আমরা করব অঙ্কন। অঙ্কন কি আছে? অঙ্কন করছি উপপাদ্যটা। ফাঁকা ফাঁকা লাগছে উপপাদ্যটা একটু। তো এ কমা ও, বি কমা ও আর সি কমা ও যুক্ত করা হলো, সাদা অঙ্কন। তাহলে ওটা লিখতে হবে কোথাটা? এ কমা ও, বি কমা ও এবং সি কমা ও। লাস্টে আমরা এবং দিই, 3 রাম, ভরত এবং শত্রুঘ্ন, তেমনি সিও যুক্ত
করা হলো। এই তক্ষ ক্লিয়ার? আমি মুছবো পুরা লেখাটা, এবারে প্রমাণে নেমে যাবো, ডিরেক্ট প্রমাণ করবে এরপর। ঠিক আছে, সবাই টুকি নিয়েছ, না করেছো তো আগে থেকে এসে একবার দেখে নাও। উপপাদ্যটি সাথে সাথে লেখার চেষ্টা করো, কিংবা না দেখে একটু পরেই উল্টা পথে লিখবে। সাথে সাথে না দেখে লেখার চেষ্টা করো, না দেখে লিখতে হবে উপপাদ্য 9-এর জন্য। তারপরে তো এই কথাটা মনে রাখতে হবে শুধু জীবনের জন্য, সারা জীবন অঙ্কর সাথে যুক্ত থাকবে। অঙ্ক ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়, ডেলি 2 ঘন্টা অঙ্ক করতে হবে। আর জ্যামিতিরও অঙ্ক পড়বে, অঙ্কের উপপাদ্যের কথাগুলি কাজে দেবে জ্যামিতি করতে করতে। উপপাদ্যের প্রমাণটা শুধু 9 ক্লাসের অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার জন্য কাজে দেবে। এবার আমরা করছি প্রমাণ। হ্যাঁ, জ্যামিতিক সেন্স আসবে, অ্যাঙ্গেল দেখতে শিখবে, ফিজিক্স পড়তে সুবিধা হয় অনেক। উপপাদ্য যত করবে তত ফিজিক্সের থিওরি পড়তে অনেক মজা লাগে, মানে থিওরিটা নিজেই পড়া যায়। দেখো, এই দুটি ত্রিভুজকে একটু সর্বসম করবো। ত্রিভুজ দুটোর দিকে ধ্যান দাও, অনেকে ত্রিভুজ দেখতেই পারে না ছবি থেকে। এওডি আর বিওডি, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এই যে গোল দিয়েছে, এই ত্রিভুজ দুটো ধ্যান দাও, থেকে পাই 7-এ আমরা সর্বসম করেছি, নতুন কিছু নয়। নাম্বার 1, দেখো এডি সমান বিডি হবে। বলো তো কোথায় করেছিলাম এইটা? শিকারে বলেছিলাম, মনে আছে? সেই তখন শিকারে বলেছি না মধ্যবিন্দু বটে, বাস। তাহলে এডি সমান বিডি। 2 নম্বর, এডিও সমান বিডিও হবে। দেখতে পেয়েছি এই কোণটা সমান এই কোণটা হবে, কেন বলো তো? কারণ কি? প্রত্যেকেই লম্ব বটে, গুড, লম্ব সমদ্বিখণ্ডক বটে। তাহলে এডিও সমান বিডিও, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি। শর্টকাটে নিজের ভাষায় লেখো, এটা বইয়ের মতনই লিখতে হবে, কেমন লাগে? প্রত্যেকে 90 ডিগ্রি, দুটা কোণই 90 ডিগ্রি। আর 3 নম্বর, একটা কমন দেয়াল আছে এদের, দেখছো ডিওটা? ডিও তো দুটারই ডিও, ডিও সমান ডিও লিখতে পারো তুমি, দুটা ত্রিভুজেরই ডিও বাহু ওঠে। কিংবা আমরা লিখি ডিও সাধারণ বাহু, যা ইচ্ছা আমরা এমনি লিখি ডিও সাধারণ বাহু, মানে দুটা ত্রিভুজেরই বাহু ওঠে এটা। তো ওটা তো সমান হয়েই আছে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডে ত্রিভুজ দুটি সর্বসম, ওটা লেখার দরকার নেই সাইড অ্যাঙ্গেল সাইড, ওটা বইয়ে লেখা থাকে ছাত্রকে বোঝানোর জন্য। বই চাইছে ছাত্র বুঝুক, কোনো মাস্টার নাই, বইটা দেখে দেখেই ছাত্র বুঝতে পারে, অনেকেই বুঝে। তো ওই জন্য এসটা লেখার দরকার হয় না। তাহলে ডাইরেক্ট লিখবো, অতএব ত্রিভুজ দুটি কি? ত্রিভুজ এওডি সমান সর্বসম ত্রিভুজ বিওডি। আর সর্বসম হয়ে গেলেই নিচে আমি কি লিখবো? কোনো অ্যাঙ্গেল বা কোনো কোণকে সমান বলবো। তাহলে এখানে বলবো এও সমান বিও, সবুজ দুটাকে আর দাও, এও সমান বিও। কি কেন? কারণ কি? অনুরূপ বাহু। সর্বসমর পরে যা হয় সব অনুরূপ হয়, অনুরূপ বাহু হইতে পারে, অনুরূপ কোণ হইতে পারে। এইবারে দেখো, এই ত্রিভুজ দুটার থেকে আমি তাহলে কি পাইলাম? এও সমান বিও। তাহলে অনুরূপে এই ত্রিভুজ দুটো সর্বসম করা যাবে। এই গুচ্ছে ত্রিভুজ দুটো, এই দুটা ত্রিভুজ হলে এবার এই দুটা ত্রিভুজ, কোন ত্রিভুজ দুটা? বিইও এবং সিইও ত্রিভুজ দুটাও তাহলে সর্বসম। আর সর্বসম হইলে তাহলে সিও সমান বিও এখানেও পাবো লাস্টে। ওটার করবো না, ওটা অনুরূপে লিখে দেবো, একদম সেম টু সেম হবে ওই দুটো ত্রিভুজ যা লিখবো। কিন্তু লিখবো না, এটা বইয়ের স্ট্যান্ডার্ড একটা, আমরা সবাই অনুরূপে লিখি। অনুরূপে ত্রিভুজ বিইও ও ত্রিভুজ সিইও থেকে পাই কি পাই? কি পাবো বলো? সর্বসম করবো, সব কিছু করবো, অনুরূপ বলছি, আর লিখবো কেন? তাহলে তো যদি লিখতেই হয় যে সর্বসম থেকে পাই, তাহলে সর্বসম করিয়ে দেওয়া ভালো। তার থেকে কেউ করেও দিতে পারো যদি অনুরূপ না লিখবে। তাহলে অনুরূপে এই দুটো ত্রিভুজ থেকে কী পাবো বলো? সিও সমান বিও পাবো না? সিও সমান বিও। আচ্ছা দেখো, এইখানে বিও এও সমান হইলেও, এইখানে বিও এও সমান হইলেও এই দুটা ত্রিভুজ থেকে, আর এই দুটা ত্রিভুজ থেকে বিও কার সমান হইলো? সিও সমান। তাহলে নিশ্চয়ই এও সমান সিও বটে। অতএব এও সমান সিও। এইটার লাগিয়ে আমি এখন তক করলাম এও সমান সিও প্রমাণ করার জন্য। এইবারে আমি এফও লম্ব আমাকে প্রমাণ করতে হবে সির উপর, মনে আছে না? আমি ভাইজে রেখেছিলাম পুরা কোণটা প্রমাণ করলে উপাদ্যটা প্রমাণ হবে এফও লম্ব এসি। এইবারে এও সমান সিও যে প্রমাণটা আমি করলাম, সেই প্রমাণটা এই ত্রিভুজ দুটা ধরে আমি সর্বসম করবো, একটা আলাদা টাইপের। এই ত্রিভুজ দুটা সর্বসম কিন্তু অনুরূপ হবে নাই, কারণ ইয়ার 90 ডিগ্রি কোণ নাই। ইয়ার 90 ডিগ্রি কোণ ছিল, মনে আছে? প্রত্যেকে 90 ডিগ্রি। ইয়ারও অনুরূপভাবে হইলো কেন? ইয়ার সেম, কিন্তু ইয়ার 90 ডিগ্রি কোণটা ছিল না, অন্য একটা সোর্স নিয়ে আসতে হলো। সেই জন্য আগের এই দিক থেকে আমাকে একটা সোর্স প্রমাণ করে নিয়ে আসতে হলো। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য ছিল এও সমান সিওটা প্রমাণ করাই। তার জন্য এই ত্রিভুজ দুটা বা আরও তো এই দুটা ত্রিভুজ সর্বসম করে আমি এও সমান সিওটা প্রমাণ করলাম শুধু। এইবারে তো আমি মূল ত্রিভুজে ঢুকে যাবো, যেটা আমার দরকার। আমার কি প্রমাণ করলে উপাদ্যটা প্রমাণ হবে? আমি ভেজে রেখেছি উপাদ্যটা, মনে আছে না? আমি বলে রেখেছিলাম প্রামাণ্য বিষয়ের শেষটাতে যে এফও এসির উপর লম্ব প্রমাণ করলেই উপাদ্যটি প্রমাণ হবে, কারণ সমবিন্দু তো আমি করিয়ে দিয়েছি।
দুটা লম্ব তো ছিলই, 3 নম্বর লম্বটা বটে কিনা আমার সেইটা নিয়ে টেনশন। দুটা লম্ব তো, দুটা সরলরেখা তো একই সমতলে ছেদ করতেই পারে, বিচিত্র কিছু না। 3 নম্বর কোনো সরলরেখা যদি লম্ব হয়ে আসে ছেদ করি যায়, এটা বিচিত্র। কিন্তু ইয়ার উপদ্রে যখন প্রমাণ হয়ে গেল, তারপর থেকে চিরসত্য এবারে। এবারে আমি পৃথিবীতে যে কোনো দিন ইউজ করবো যে লম্ব সমদ্বিখণ্ডক 3টা সমবিন্দুই হয়, এবং ওই বিন্দুটাকে পরিকেন্দ্রও বলে। এটাও মনে রাখতে হবে, ওই বিন্দুটাকে কি বলে? পরিকেন্দ্র। কারণ ওই বিন্দুটা দিয়ে যদি তুমি বৃত্ত আঁকো, একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হবে। সেটার ক্লাস 10-এ আছে অঙ্কনটা। ঠিক আছে, আমি এবারে মূল ত্রিভুজে ঢুকছি। আচ্ছা, এও সমান সিও পাই গেছি, বুঝা গেছে সবাই? একটু নাও, তারপর আমি মুছছি। এইবার আমি মূল ত্রিভুজে ঢুকছি, এটাই লাস্ট। এখন ত্রিভুজ কোনটা পাবো? AFO ও ত্রিভুজ CFO থেকে পাই, বা এর যা ইচ্ছা থেকে পাই। প্রথমেই 1 নম্বরে লিখব AO সমান CO। AO সমান CO কোথায় পাইলাম? পূর্বে প্রমাণিত। একটু আগে প্রমাণ করলাম না? পূর্বে প্রমাণিত না পশ্চিমে প্রমাণিত? পূর্বে মানে একটু আগে, হালকা আগে, কিছুক্ষণ, 10 সেকেন্ড আগে। 2 নম্বর, এইখানেও এফও সাধারণ বাহু, দেখতে পাচ্ছ না? এফও সাধারণ বাহু। সাধারণ মানে দুটা ত্রিভুজেরই বাহু বটে, কমন বটে। আর 3 নম্বর এফ সমান CF। ওটা তো এফ তো মধ্যবিন্দু আগেই বলে রেখেছিলাম আমি, শিকারে বলা আছে না, শিকার অনুযায়ী। তাহলে এই উপাদ্য দুটি সর্বসম হয়ে গেল। কি কারণে? S 3টা সাইডেই আর সমান। এই আগেবারে কিন্তু একটা অ্যাঙ্গেল ছিল আগের উপাদ্যের দুটাতে, কিন্তু এইটাতে 3টাই S। কারণ লেখার দরকার নাই। ত্রিভুজ দুটা কী বটে তাহলে? আমি বুঝলাম শুধু AFO সমান সর্বসম ত্রিভুজ CFO। আর যদি সর্বসম হয় তাহলে আমি এই কোণ দুটো সমান বলতে পারি, অনুরূপ কোণ। তাহলে বলবো কোণ AFO সমান কোণ CFO। কারণ কি? অনুরূপ কোণ। সর্বসম পরে যা হয় সব অনুরূপ হয়। যদি কোনো বাহু সমান লি সেটা অনুরূপ বাহু, যদি কোনো কোণ সমান লি সেটা অনুরূপ কোণ। প্র্যাকটিস করে করে সূত্র চলে আসবে। কিন্তু এলা একই সরলরেখার উপর দুটো সন্নিহিত কোণ, একই সরলরেখার উপর দুটো যদি সন্নিহিত কোণ কোনোদিন সমান হয়েছে, তাহলে ওরা গ্যারেন্টি 90 ডিগ্রি হবে। সন্নিহিত মানে বুঝতে লাগালাগি, সন্নিহিত কথাটা লাগালাগি, টাচ করিয়ে আছে দুটা কোণ। দুটা কোণের একটা সাধারণ বাহু থাকলে তাদের সন্নিহিত কোণ বলে, ক্লাস 6-এর সঙ্গে আছে। ঠিক আছে, তাহলে এইটা লিখতে হবে। কিন্তু মানে এটা নিচে লিখতে হবে, আমার লেখার জায়গা নাই। এরা একই সরলরেখাতে উৎপন্ন দুটি সন্নিহিত কোণ বটে না? দুটি কি বটে? সন্নিহিত কোণ। কিন্তু এরা সন্নিহিত কোণ লিখো না, একই সরলরেখাতে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ তো এরকমও হয়, দুটা সন্নিহিত কোণ সমান হলে কি 90 ডিগ্রি হবে? নাও হতে পারে। একই সরলরেখার উপর যদি সন্নিহিত কোণ হয়, কথাটা বুঝতে পারছো? দুটা সন্নিহিত কোণ এইরকম, এলে একই সরলরেখার উপর নয়। একই সরলরেখার উপর যদি দুটা সন্নিহিত কোণ হয় তাহলে দুটাই 90 ডিগ্রি হয় উৎপন্ন কোণ। অতএব কোণ AFO সমান কোণ CFO সমান 90 ডিগ্রি। অতএব FO লম্ব AC, প্রুভড। আমি তো বলেছিলাম FO লম্ব AC করলেই উপদ্যের প্রমাণ হবে, ভাজা ছিল আমার ওইটা। তাহলে FO লম্ব AC প্রমাণ করলে উপদ্যের প্রমাণ হবে, তাহলে প্রুভড। সবাই বুঝে গেছো কিছুটা? যদি না বুঝেছো বারবার রিপিট করো, প্র্যাকটিস করো, ব্রেনটাকে প্রেসার দাও। একটা টিচারের যতটা দায়িত্ব বুঝাবা ছাত্রকে, একটা ভালো টিচার হইতে গেলে এইটা আমি যদি বুঝাইতে পেরেছি কোনো ছাত্রকে, কোনো একজনকে, তাহলে আমি ঠিক বুঝাইছি। কেউ যদি বুঝতে পারছো না, তার ব্রেন পাওয়ার খারাপ আছে। 100% টিচারকে কোনো দিন বোঝা যাবে না। হ্যাঁ, একজন ভালো ভাষাবোধ আছে, ল্যাঙ্গুয়েজ সেন্স ভালো, সে তাড়াতাড়ি তুলতে পারে কেসটা। আর যা ল্যাঙ্গুয়েজ সেন্স খারাপ, তাকে 5 বার দেখতে হবে, বুঝতে পারবে সবাই, তাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। কাউকে 7 বার প্র্যাকটিস করার পর ক্যাচ করতে পারে, কেউ একবারই করতে পারে। কোথায় প্রয়োজন উপদ্যের প্রমাণটা? ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষায়। আর কোথাও প্রয়োজন আছে জীবনে না, গল্প শেষ। আর ক্লাস 9-এর নাম্বারটা চিরসত্য হবে না। হ্যাঁ, তুমি প্র্যাকটিস করো, জ্যামিতিক সেন্স আসবে। এই যে প্রমাণ করছে, যে অ্যাঙ্গেল দেখছে, যে ত্রিভুজ দেখছে, জ্যামিতিক সেন্সটা বাড়বে, আর কিছু লাভ হবে না। মূল কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ চিরকাল মনে রাখতে হবে। কম্পিটিশন পরীক্ষায় পড়বে, রেলে, ব্যাংকে, সব দেয়। বিভিন্ন ধরনের ছোটো ছোটো MCQ দিবে জ্যামিতির। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, কথাটা মনে রাখতে হবে। এবং ওই বিন্দুটাকে কী বলে আমি বললাম? পরিকেন্দ্র। এটা লাস্টে মনে রাখো, ওই বিন্দুটাকে পরিকেন্দ্রও বলা হয়। প্লাস তার মানে ওইটা দিয়ে একটা পরিবৃত্ত অঙ্কন করা যাবে। এরপর আমি বলছি আফটার উপপাদ্য, যে এইটা দিয়ে একটা পরিবৃত্ত অঙ্কন করা যায়। এটাই উপপাদ্যের পার্ট নয়, এক্সট্রা তথ্য। MCQ তো পড়বে দমে। MCQ প্রচুর প্র্যাকটিস করতে হবে কম সময়ে। আমার টার্গেট তো চাকরি,
ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষাটা আমার টার্গেট হইতে পারে না, ছোটোর থেকে চাকরির টার্গেট। 140 কোটির দেশ, চাকরি তো আমাকে পাইতে হবে। বাস, নমস্কার।